আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন। এর মধ্যে এ মাসের 12 তারিখে মানে 3 দিন আগে উনি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলেন। রাতের বেলা ঢাকা থেকে খেলা শেষ করে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে নেমে যখন উনি একটা সিএনজিতে করে অটোরিকশায় করে নিজের বাড়িতে বাসায় ফিরছিলেন, রাস্তায় তাকে পুলিশ, দুজন পুলিশ এবং একজন পুলিশের সোর্স তাকে ধরে তাকে মারপিট করে। এবং সে কি ভয়ঙ্কর বর্ণনা, এরই মধ্যে আপনারা জানেন। পুলিশ তাকে অন্য একটা গাড়িতে উঠে পুলিশ তার গলা চেপে ধরে, নানা রকম কথা। তারপর থানায় যায়, থানায় যাওয়ার পর ওসিও তাকে ওসি তার সঙ্গে দুর্ব্যবহার করে। শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি হয়েছেন, নতুন সভাপতি তামিম ইকবাল, উনি ফোন করে ব্যাপারটাকে তাৎক্ষণিকভাবে একটা সমাধান করেন এবং তারপর তাকে ছেড়েও দেওয়া হয়। পরের দিন নাঈম হাসান এবং তার ভাই এই ব্যাপারে একটা মামলা করেন এবং মামলার পর অলরেডি ওই পুলিশের যে এসআই ছিলেন, কনস্টেবল ছিলেন, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়, অনেক কিছু করা হয় এবং পুলিশের যে সোর্স তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত এটা নিয়ে নানা রকম কথা হয়েছে। একজন জাতীয় দলের ক্রিকেটার যদি না হতেন, যদি কোনো সাধারণ পাবলিক হতেন, তাহলে কিন্তু তার উপর যে কী নির্যাতন চলতো এবং সেই নির্যাতনের ফলটা কী হতো এটা আপনারা ভাবতেই পারবেন না। মানে জাতীয় দলের ক্রিকেটার হওয়ার পর, মানে জাতীয় দলের ক্রিকেটার মানে কি, সারা দেশের 20 কোটি মানুষের মধ্যে 20 জন লোক মনে করেন, মানে প্রতি 1 কোটি মানুষের মধ্যে একজন, এমন তারা মানে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিও পুলিশের একজন এসআই এবং একজন কনস্টেবল গলায় চেপে ধরে মারতে পারেন। সাধারণ মানুষের কী হতে, এবং সে বারবার তার পরিচয় দেওয়ার পরও তারপরেও তাকে কিন্তু তার সঙ্গে কিন্তু যতক্ষণ পর্যন্ত ক্রিকেট বোর্ড থেকে ফোন না গিয়েছিল, যতক্ষণ পর্যন্ত তামিম ইকবাল থেকে ফোন না করে তার পরিচয়টা কনফার্ম না করেছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার উপর অত্যাচার কমেনি। এবং উনি তার পরিচয়পত্র দেখিয়েছেন, আইডি দেখিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন, তবুও পুলিশ কিন্তু তার প্রতি মিনিমাম মানে অত্যাচার কমায়নি। দেখুন, এখানে সদয় হওয়ার কোনো ব্যাপার নয়। যদি নাঈম হাসান না হয়, একটা সাধারণ মানুষ হতো, সাধারণ নাগরিক হতো, তারও কিন্তু এতটুকু অধিকার আছে যে পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করবে না। কিন্তু আমাদের পুলিশ সেই দুর্ব্যবহারটাকে স্বাভাবিক করে নিয়েছে। এটা কি আইনের শাসন? আমি এই প্রসঙ্গে এটা আমি একটা উদাহরণ হিসেবে গ্রহণ করলাম এবং এই উদাহরণের পরবর্তী ধাপগুলো আমি এখন বলতে যাচ্ছি, আপনারা শুনেন। দুজনকে যে চাকরি করতো তাদেরকে আপনি সাময়িক বরখাস্ত করেছেন, তাদের বিরুদ্ধে ইনকোয়ারি কমিটি করবেন, কি হবে না হবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন আপনি। পুলিশের যে সোর্স ছিল তাকে আপনারা গ্রেফতার করেছেন, খুব ভালো করেছেন। এখন তাকে আপনি গ্রেফতার করেছেন কোন অপরাধে? এবার শুনুন আসল নাটকটা। তাকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই আন্দোলনের একটা মামলায়। মানে 2024-এ যে জুলাই আন্দোলনটা হয়েছিল, তখন পুলিশ লাইন্সে হামলা এবং লুটপাটের মামলায় এই পুলিশের এই সোর্স সোহেল, একে গ্রেপ্তার করা হয়েছে। আপনি একটা কথা ভাবুন, তার মানে কি, যে কোনো লোককে যে কোনো মামলায় যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার দেখাতে পারে। আইনের শাসন। আপনি কোনো পুলিশের সঙ্গে হয়তো একটু তার চাহিদা অনুযায়ী আচরণ করেন না, হয়তো সে আপনার কাছে টাকা চেয়েছে, অথবা আপনার সঙ্গে তার একটা কথা কাটাকাটি হয়েছে, আপনার উপর উনি রুষ্ট, আপনাকে কিন্তু যে কোনো মামলায় যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার দেখাতে পারে। মামলা আপনার নামও থাকা দরকার নেই, কারণ প্রত্যেকটা মামলার মধ্যে আরও অনেকে এমন কথা লেখা থাকে, বিশেষ করে রাজনৈতিক মামলায়। জুলাই আন্দোলনের সময় অনেক হত্যাকাণ্ড নিয়ে অনেক রাজনৈতিক মামলা হয়েছে এবং যে কোনো মামলায় আপনাকে যে কোনো সময় তারা গ্রেপ্তার দেখাই দিতে পারে। এই যে পদ্ধতিটা, এটাকে আপনি কোন বিবেচনায় আইনের শাসন বলবেন? আমি একটা লেটেস্ট উদাহরণটা দিলাম, আরও উদাহরণ আছে, গতকালকেই ঘটেছে, উদাহরণ দিয়ে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। উনি জনতা ব্যাংকের যখন চেয়ারম্যান ছিলেন, তখন উনি ওনার মাধ্যমে কিছু ঋণ দেওয়া হয়েছিল, যেগুলি পরে ঋণ খেলাপি হয়েছিল এবং আমি ধরে নিলাম লুটপাট। ওই মামলায় তাকে আপনার অ্যারেস্ট করেছেন বেশ অনেক দিন, একদিন দুদিন না, প্রায় 1 বছর তো হয়ে গেল ওনার অ্যারেস্টের।
ওনাকে আটক রেখেছেন। রাখার পর তারপর কি হলো? তারপর যখন তার সমস্ত মামলা, তাকে যখন জামিন দেওয়া হলো, মামলার শুনানি শেষে যখন তাকে জামিন দেওয়া হলো, জামিনের আদেশ যখন নাকি আদালতে গেল, তারা আটকে রেখেছে যে ওনার নামে আরও মামলা করা হবে, ওয়েট করেন। এবং তারপরে তাকে আরেকটা, এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আব্দুল ওয়াদুদ নামে এক ভদ্রলোক নিহত হয়েছিল নিউ মার্কেট থানা এলাকায়, সেই মামলায় ওনাকে আবার অ্যারেস্ট দেখানো হলো। একটা কথা ভাবুন, এটা হলো হত্যা মামলা, তার মানে এটা বড় অপরাধ। এর আগে ছিল ব্যাংকের মামলা, ধরলাম ওটা ছোট অপরাধ। তো বড় অপরাধ থাকতে আপনি ছোট অপরাধে তাকে ধরলেন, একদিন আটক রাখলেন, রেখে যখন তার ছেড়ে দেওয়ার সময় হয়েছে, যখন আদালত তাকে জামিন দিয়েছে, তখন আপনি একটা হত্যা মামলা দেখিয়ে ওনাকে আবার অ্যারেস্ট দেখালেন, জেল কেট দিয়ে উনি আবার জেলে ঢুকে গেলেন। আইনের শাসন হচ্ছে, এই নিয়মগুলো কিন্তু আগের গভর্নমেন্টরা বলেছিল, তো সেটাই তো চালাচ্ছেন আপনারা। আমি বিএনপি সরকারকে বলছি, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনারা সেটাই চালাচ্ছেন রে ভাই। যে জিনিস হাসিনা চালাতো আপনাদের সেটাই চালাচ্ছেন। ওই ঘটনার জন্য যদি আমরা হাসিনাকে সমালোচনা করি, আমরা আপনাকে প্রশংসা করব কোন বিবেচনায়? দেখুন, আরেকটা কথা বলি, এই মাই টিভির যিনি মালিক আছেন নাসিরুদ্দিন সাথী এবং তার ছেলে, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তৌহিদ আফ্রিদি, এদেরকে আপনারা গ্রেপ্তার করেছিলেন জুলাই আন্দোলনের সময়। ঠিক আছে, তারা গ্রেপ্তার হওয়ার পর গত বছরের 24শে আগস্ট তাকে গ্রেপ্তার করেছেন, 25-এর। এই 24শে আগস্টে গ্রেপ্তারের পর জামিন হয়েছে, এবং জামিন হওয়ার পরেও তাকে কিন্তু ছাড়া হয়নি। এবং আজকে তাকে আবার আরেকটা প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে আপনি গ্রেপ্তার দেখিয়ে দিয়েছেন। তৌহিদ আফ্রিদি ইয়াং ছেলে, একটা কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে, তাকে সবাই চিনে। এই ছেলেটাকে প্রতারণা, মানে মুদ্রা কথা হলো ওকে আমি বেরোতে দেবো না। কেন বেরোতে দেবেন না? কি সমস্যাটা কি? তার বিরুদ্ধে এই মামলা আগে কোথায় ছিল? যখনই আরেকটা মামলা উনি জামিন পেয়ে যাচ্ছেন, ঠিক তখনই আপনাকে নতুন একটা মামলার জন্ম দিতে হচ্ছে কেন? নতুন একটা মামলা তাকে আসামি দেখাতে হচ্ছে কেন? অনেক সময় এমনও হচ্ছে, আপনি রাখেন 2টা দিন দাঁড়ান, একটা মামলা আসতেছে, মানে মামলা একটা সাজাচ্ছে, সাজিয়ে নিয়ে তাকে যাচ্ছে। পৃথিবীর কোনো দেশে, যে কোনো সভ্য দেশে যদি এই ঘটনার কথা আপনি বলেন, তারা কি এই ঘটনাকে কোনো আইনের শাসন বলবে? আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেন যে উনি আইনের শাসন চান, আর আমি ওনাকেই বলি, আপনি তো দীর্ঘ কয়েক বছর ইংল্যান্ডে ছিলেন, দেখে এসেছেন এরকমভাবে হয়, তাহলে আপনার সরকার এই সমস্ত ঘটনা ঘটতে দিচ্ছে কেন? আবুল বারকাত ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওনার যদি কোনো অন্যায় থাকে, কোনো অপরাধ থাকে, ঠিক আছে, আপনারা তা বিচার করেন, সমস্যা তো নাই কোনো। তো বিচার চললে উনি জেলখানা থেকে বেরোতে পারবেন না। বিচার চলাকালীন যদি আদালত মনে করে ওনাকে জামিন দেওয়া যাবে, আদালত জামিন দিয়েও দিয়েছে, সেই মামলা তাকে আবার নতুন একটা মামলায় তাকে জেলখানায় আটকে রাখতে হবে কেন? এর মাধ্যমে কি প্রমাণ হয় যে সরকার আসলে তাকে আটকে রেখে শাস্তি দিয়ে যাচ্ছে? হয়তো দেখা যাবে এক সময় এই মামলায় উনি খালাসও পেয়ে যাবেন, কারণ বোঝাই যাচ্ছে আব্দুল ওয়াদুদের হত্যা মামলা, যে মামলায় শেখ হাসিনা আসামি, যে মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসামি, সেই মামলা আবুল বারকাত সাহেবের কী সংযোগী থাকতে পারে ভাই? মানুষ এগুলি বোঝে না, মানুষ কিন্তু বোঝে এবং আপনাদের কর্মকাণ্ডকে মূল্যায়ন করে। হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা গালি দেয় অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন, কিন্তু আলটিমেটলি কিন্তু পুরো দায়টা যে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। বলেন যে তারেক রহমানের সরকার এগুলি করেছে। আগে যেমন বলতাম আমরা যে হাসিনা সরকার করেছে, এখন লোকে বলবে তারেক রহমান সরকার এই অন্যায়গুলি করছে, এই অত্যাচারগুলি করছে, এই জুলুমগুলি করছে। দেখেন, ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি, আমি ওনাকে বাংলাদেশে গণতন্ত্র হত্যার জন্য ওনাকে আমি দায়ী করি। আমি মনে করি উনি তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটাকে বাতিল করে দিয়েছিলেন, আমি মনে করি উনি অন্যায় করেছিলেন। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এই জন্য ওনার শাস্তি হওয়া উচিত। কিন্তু ওনার বিরুদ্ধে কী মামলা হয়েছে? হত্যা মামলা। এই মামলা টিকবে? একবার জামিন হয়েছে, আবার তাকে শুনানি দেখানো হয়েছে আরেক মামলায়। এরকম কাকে দেখানো হয়নি? অনেকে শেষ পর্যন্ত জামিন পেয়েছেন, কিন্তু তাকে 2-3 বার কিন্তু শুনানি দেখে আবার দ্বিতীয়বার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি জানি যে অভিনেত্রী শমিকা স্যার একজন, ওনারও একই রকম, একবার জামিন হয়েছে, আবার আরেক মামলার পরে ঢুকিয়ে দেওয়া শেষ মুহূর্তে। সেলিনা হায়াত আইভি, তার বিরুদ্ধে 12টা মামলা করেছেন আপনারা। একটা মামলা জামিন হয়, আবার যখন বেরোতে যায় আরেক মামলায় সোন অ্যারেস্ট।
কতবার যেরকম হয়েছে ঘটনাগুলো। তো শেষ পর্যন্ত উনি মুক্তি পেয়েছেন, শেষ পর্যন্ত শমীক হাসানও মুক্তি পেয়েছেন, অনেক কিছু হয়েছে। কিন্তু আমার কথাটা হলো কি, এই যে বারবার আপনারা আটকেছেন, অনেকে এরকম বলে যে জামিন, আদালত জামিন দেওয়ার কিন্তু মানে কিন্তু নিশ্চিত না যে আপনি জেলখানা থেকে বেরোতে পারবেন। 4-5টা জায়গায় যাবে, পুলিশের বিভিন্ন সোর্সের কাছে যাবে, পুলিশের বিভিন্ন বিভাগের কাছে যাবে। তারা যখন বলবে না তাকে দেওয়া যাবে না, তাহলে আরও কিছুদিন আটকে রাখা দরকার, তাহলে তাকে আবার কিছুদিন আটকে রাখবে। এই প্রক্রিয়াগুলির মাধ্যমে আসলে আমি জানতে চাই সরকার কি প্রমাণ করতে চায়। সরকার প্রমাণ করতে চায় যে তারা যা বলবে সেটাই হবে। সরকার প্রমাণ করতে চায় যে আইনের শাসন, আদালতের রায় সরকারের সিদ্ধান্তের কাছে অসহায়। আদালত রায় দিয়েছে ছেড়ে দাও, সরকার বলবো না তাকে আমি আটকে রাখবো, সরকারই জয়ী হবে। তো যদি আদালত এবং সরকারের মধ্যে এই সম্পর্ক থাকে, যদি আদালতের উপর নির্বাহী বিভাগের প্রভাব জয়ী হয় আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে, তাহলে বলতে হবে সে দেশে আর যাই হোক আইনের শাসন কায়েম হয়নি। তখন যখন সেই সরকার বলে যে আমরা আইনের শাসন কায়েম করতে চাই, তখন আপনি বুঝবেন তারা আসলে বাগাড়ম্বর করছেন, তারা আন্তরিক নন। আমরা তো এই সরকার সম্পর্কে এই ধরনের ভাবনা ভাবতে চাই না, এই ধরনের ভাবনা আমাদের মনে জায়গা দিতে চাই না। তাহলে কেন তারা এমন করছেন? আমি মনে করি এই সমস্ত লোকদের ক্ষেত্রে আদালতের রায় চূড়ান্ত হওয়া উচিত। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।